সাদা পুঞ্জু পুঞ্জু মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। মাঝে মাঝে অল্প অল্প কালো মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। কালো মেঘগুলো থেকে রোদের মধ্যেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই সামান্য কারণে পরিবেশটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ক্লাসরুমের মধ্যে থেকে এই মনোরম দৃশ্যটা দেখছে শিশির। শিশিরের পাশেই বসে আছে দিয়ার কুয়াশা। ক্লাসে লেকচার দিচ্ছেন ওদের স্যার রায়হান মাহমুদ। শিশিরকে ক্লাসের বাইরে তাকিয়ে থাকতে দেখে শিশিরকে তিনি ধমকে উঠলেন, এই মেয়ে স্ট্যান্ড আপ, তখন থেকে দেখছি ক্লাসে তোমার কোনো মনোযোগ নেই, বাইরে এত কি দেখো, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। স্যারের কথায় হক চুকিয়ে দাঁড়িয়ে পড়ল শিশির। তারপর বলল, সরি স্যার, আর হবে না। শিশিরের কথায় স্যার আবারও বলে উঠল, আই সে গেট আউট, শুনতে পাওনি? স্যারের কথাতে শিশির কুয়াশা ও দিয়াকে গুতাতে শুরু করলো। শিশিরের গুতাগুতি দিয়া সহ্য করতে না পেরে বলে উঠল, ডাইনি কোথাকার, এভাবে খোঁচাচ্ছিস কেন? এমনভাবে খোঁচাচ্ছিস যেন আমাদের শরীরের সব রক্ত তুই শুষে নিবি। শিশির এবার রক্তচক্ষু নিয়ে দিয়ার দিকে তাকালে দিয়ার কুয়াশা ওর মনের কথা বুঝতে পেরে উঠে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগে স্যার বলে উঠলেন, কি ব্যাপার, তোমাদের সমস্যা কি? দিয়া স্যারের দিকে তাকিয়ে নরম সুরে বলল, স্যার ওর ভুল হয়ে গেছে, আর এমন করবে না। দিয়ার কথায় কুয়াশাও সাইজা নিয়ে বলল, হ্যাঁ স্যার, ওর ভুল হয়ে গেছে, ওকে বের করে দিবেন না। স্যার এবার বেশ ঝাঁচালো গলায় বললেন, একজন আরেকজনের সাফাই গাইতে এসেছ, এবার ও কেন, তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও, আউট। বেরিয়ে যেতে যেতে শিশির বিড়বিড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলল, আপনার জ্ঞান আপনি আপনার পকেটে রাখুন স্যার, আমি এমনিতেও আপনার এই বোরিং ক্লাস করতে চাই না। ক্লাস থেকে বেরিয়ে দিয়া শিশিরকে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য সবসময় স্যার আমাদের ক্লাস থেকে বের করে দেয়, ডাইনি বুড়ি একটা। শিশির তেতে উঠে দিয়াকে বলল, কি আমি ডাইনি বুড়ি? দাঁড়া দিয়া, আজকে তোর হচ্ছে, বলেই জুতা হাতে নিয়ে দিয়ার পেছনে ছুটতে লাগলো। এতক্ষণে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। দিয়া প্রাণপণে ছুটে গেটের কাছে চলে এলো। পেছন ফিরে শিশিরকে বলে উঠল, আর পারছি না রে চেমড়ি, এবার থাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। শিশিরের পিছু পিছু কুয়াশাও এসে হাজির হয়েছে। শিশিরের হাতে জুতা দেখে বলে উঠল, থামবি তোরা? কলেজে এসেও বাটামি শুরু করে দিয়েছিস। একটু থেমে আবার বলল, এখন বাসায় যাই চল, এমনিতেও আমাদের আর ক্লাস নেই। কুয়াশার কথায় শিশির হাতে থাকা জুতা নিচে ফেলে দিয়ে জুতা পড়তে পড়তে বলল, আচ্ছা চল যাই। তিন বান্ধবী মিলে বাসার পথে রওনা দিবে, তখনই ওদের সামনে কেউ গাড়ির ব্রেক কষল। গাড়িটা হঠাৎ এভাবে সামনে এসে পড়ায় তিনজনই হকচকিয়ে গেল। ওরা তিনজন কিছু বলতে যাবে তার আগে গাড়ি থেকে বেরিয়ে এলো ধ্রুব। চিরাচরিত ব্যক্তিটিকে দেখে শিশির এগিয়ে গেল। অতঃপর শুধালো, আরে ধ্রুব ভাই, আপনি এখানে? আরেকটু হলেই তো আমাদের হার্টবিট রাস্তায় গড়াগড়ি খেত, এভাবে কেউ ব্রেক করে নাকি? শিশিরের কথার প্রেক্ষিতে ধ্রুব বলে ওঠে, আই এম সরি শিশির, আসলে এইভাবে তোমাদের ভয় দেখাতে চাইনি, তোমাদেরকে দেখে তাড়াতাড়ি আসলাম, না হলে তো চলে যেতে তোমরা। চলো গাড়িতে ওঠো, তোমাদের নিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে। শিশির আর দিয়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না ভাই, আমরা যাবো না, এখন যেতে ইচ্ছে করছে না, পরে কখনো যাবো। ধ্রুব কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোমরা না হয় না গেলে, কিন্তু রাত তুমি তো যেতেই পারো, এমনিতেও তুমি তো বলেইছিলে যে পরের বার আমার সাথে কফি খেতে যাবে, তাহলে আজকে অন্তত কফি খেতে তো যেতেই পারো। কুয়াশা বলে ওঠে, আরে না। দিয়া মাঝখান থেকে বলে উঠলো, হ্যাঁ ভাইয়া, আপনি কুয়াশাকে নিয়ে যান, ও এমনিতেও আমাদের সাথে বাসায় যেতে চাইছিল না। কুয়াশা মনে মনে বলল, শালি কি মীর জাফরের বাবা, আমি নাকি বাসায় যেতে চাইনি, নির্ঘাত এটা মীর জাফরের বংশধর হবে। তাহলে যাওয়া যাক রাত, গাড়িতে উঠে বসো। কুয়াশার কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। কুয়াশা গাড়িতে ওঠার সাথে সাথে ধ্রুব, শিশির আর দিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। চোখের পলকে গাড়ি নিয়ে চলে গেল ওরা চলে যেতে দিয়ার শিশির উচ্চস্বরে হেসে উঠল আর বলল, শালিরে আচ্ছা খেল দেখিয়েছে, আমাদেরকে বাদর বলা। সন্ধ্যা তিমিরে ঢেকে গিয়েছে সূর্য, মেঘের আড়ালে লাল লাল আভা ছড়ানো। আকাশটা সেজে আছে তার নিজস্ব আকর্ষণীয় রূপে, যা দিয়ে সে যে কোনো মানুষকে আকর্ষিত করতে পারে তার দিকে। কিছু কিছু পাখি নিজেদের মধ্যে কলরবে ব্যস্ত, আবার কেউ কেউ নিজেদের নিরে ফেলে যাচ্ছে কলরববিহীন। ব্যালকনিতে বসে আছে শিশির, একটু পর হাতে থাকা মিল্ক চকলেট খাচ্ছে, যাতে ভাগ বসাচ্ছে মিল্কি আর ইউভি। এমনিতে তো নিজের অতি পছন্দের জিনিস সে কারোর সাথে শেয়ার করে না, শুধু একজন ছাড়া, সেটা তার ভাই। কিন্তু এই মুহূর্তে সে তার পছন্দের মিল্ক চকলেট ইউভি আর মিল্কিকে দিচ্ছে, কারণ ওরাও শিশিরের অতি পছন্দের। ইউভিকে পেয়ে অনেক খুশি হয়েছে শিশির। একটু পরে তো তাকে আবার বাঘের গুহায় যেতে হবে, সৌহার্দের কাছে পড়তে যেতে হবে ভেবেই শিশির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ ব্যালকনিতে বসে থেকে রুমের ভিতরে চলে আসলো শিশির। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরিপাটি করে নিল সে। এতক্ষণ তাকে পুরোই বনবিড়ালের মতো লাগছিল। মনে মনে ভাবলো, ও যদি ওইভাবে সৌহার্দের রুমে যেত তাহলে সৌহার্দ্য নির্ঘাত ভয় পেয়ে নিজের বস্তা গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে যেত। এইসব ভেবেই কিটকিটিয়ে হাসলো শিশির। তারপর টেবিল থেকে বই খাতা নিতে যাবে, তখনই ওর মনে পড়ল বই খাতা তো সে সৌহার্দ্য রুমে ফেলে এসেছিল। আর কিছু না ভেবেই সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। আজ যেন শিশিরের জন্য পড়া টেবিলে বসে আছে সৌহার্দ্য। কোনো নক না করেই এবারও সৌহার্দ্যের রুমে ঢুকে গেল শিশির। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, তুই এবারও নক না করে ঢুকে গেছিস, তোকে আমি এখনো ম্যানার্সটাই শিখাতে পারলাম না, আমারই ভুল, গাধা পিটিয়ে কি আর ঘোড়া বানানো যায় নাকি? শিশির মনে মনে বলল, হ্যাঁ তো, গাধা পিটিয়ে আপনাকে ঘোড়া বানাতে কে বলেছে? গাধা তো গাধার জায়গাতেই ঠিক আছে। কিছু একটা মনে পড়তেই বলল, এক মিনিট, উনি আমাকে গাধা বলল, একটু নক করে আসেন বলে এভাবে কথা শোনালো।
শিশিরকে চুপ থাকতে দেখে সৌহার্দ্য বলল, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? পড়তে বস। সৌহার্দ্যের কথাতে শিশির ধপ করে সৌহার্দ্যের পাশে বসে পড়ল। একটু পরে ইউভি আর মিল্কিকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখে সৌহার্দ্য বলে উঠল, আমাদের বাড়িটিকে তুই একেবারে বন্য প্রাণীদের আবাসস্থল বানিয়ে দিয়েছিস শিশির। এই তুই তোর মতো এমন প্রাণীদের কোথা থেকে ধরে নিয়ে আসিস একটু বলতো। শিশির বইয়ের পাতা উল্টাতে বলল, আমি ওকে ধরে নিয়ে আসিনি, ও নিজে থেকে এসেছে। তুই এখন ওদেরকে এখান থেকে নিয়ে যা, গিয়ে নিজের রুমে রেখে আয়। তোর এই ইডিয়েট বিড়ালগুলো যেন আমার রুমে না আসে। সৌহার্দ্যের কথায় শিশির বইয়ে মুখ গুজে বলে উঠল, পারবো না, আপনার ইচ্ছা থাকলে আপনি নিজেকে রেখে আসুন, আমি কেন যাবো। পাশ ফিরে সৌহার্দ্যের দিকে তাকিয়ে থেকে সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ঢুক গেল শিশির। ও বুঝতে পেরেছে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কে বলেছে আমি যাবো না? এই তো আমি এক্ষুনি গিয়ে ওদেরকে রেখে আসি, বলেই ওখান থেকে কেটে পড়ল। তখন থেকে বারবার একই অঙ্ক করতে করতে বিরক্ত হয়ে গেছে শিশির চরম বিরক্তি নিয়ে সৌহার্দ্যকে বলল, এক একটা অঙ্ক তো দেখছি তাল গাছ, না না, এই তাল গাছে উঠলে নির্ঘাত আমার মাথাটাই ফেটে যাবে, তার থেকে ভালো এগুলো থেকে দূরে থাকা। একই অঙ্ক বারবার করতে ভালো লাগছে না সৌহার্দ্য ভাই, এখন আমি যাই। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, তোর মাথায় তো গোবর ছাড়া আর কিছু নেই, তাই একই অঙ্ক বারবার করাতে হচ্ছে যাতে পরীক্ষায় ফেল না করিস, তবে আমার মনে হচ্ছে না যে এতে কোনো কাজ হবে। সৌহার্দ্যের কথাতে শিশির ক্যাবলা আমাকে একটা হাসি দিয়ে বলল, তাহলে এবার আমি যাই? ঠিক আছে যা, কালকের পড়াগুলো ভালো করে বানিয়ে আনবে, আর যদি বানিয়ে আনতে না পারিস তাহলে তোকে কাল কান ধরে উঠবস করাবো, মাইন্ডে। সৌহার্দ্যের কথা শিশিরের কান অব্দি পৌঁছালো না, তার আগে শিশির গটগট পায়ে ওখান থেকে চলে গেল। চাঁদবিহীন আকাশ, তারাগুলো মিটিমিটি করে জ্বলছে, অন্ধকারের কারণে কোথাও দেখা যাচ্ছে না। রাত 2:15, রাস্তায় মানুষের আনাগোনা নেই, শুধু দুটি গাড়ি ছুটে চলেছে একে অন্যের পেছনে। গাড়ির মালিক এত জোরে গাড়ি চালাচ্ছে যেন তারা কোনো কার রাইডিং এ অংশ নিয়েছে। জেতাটা তাদের জন্য অনিবার্য, না হলে যে পুরস্কার হাতছাড়া হয়ে যাবে। কেউ নিজের যান বাঁচানোর জন্য গাড়ি নিয়ে ছুটছে, আর কেউ তাদের শাস্তি দেওয়ার জন্য। গন্তব্য এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। হঠাৎই সামনে থাকা সাদা গাড়িটা ব্রেক ফেল করে একটা গাছের সাথে বাড়ি খেলো। গাড়ি থেকে বেরিয়ে এলো সেই ব্যক্তি দুজন। সাদা গাড়ির পেছনে একটু আগের ছুটে চলা কালো রঙের গাড়িটাও এসে থামলো, যেটা দেখে ভয় পেয়ে গেল দুজন। পালাতে যাবে তার আগে গাড়িতে বসে থাকা ব্যক্তিটি ওই দুজনের পায়ে শুট করলো। দুজনে পা ধরে বসে পড়লো ব্যথার তোপে। গাড়ি থেকে বেরিয়ে এলো এক আগন্তুক, পরনে ব্ল্যাক হুডির টুপিটা নাক অব্দি ঠিকই আছে, আর মুখেও ব্ল্যাক কালারের মাস্ক। তাকে দেখে চেনার উপায় নেই যে সে কে। গাড়ি থেকে বেরিয়ে মাটিতে লুটিয়ে থাকা ব্যক্তি দুজনের কাছে এসে দাঁড়ালো আগন্তুক ব্যক্তি। অতঃপর হুডির টুপি খুলে রক্তচক্ষু নিয়ে তাকালো সামনে থাকা ব্যক্তিদের দিকে। তারপর তাচ্ছিল্য স্বরে বলল, নট ফেয়ার ইয়ার, এতক্ষণ শুধু শুধু আমার টাইম আর তোদের টাইম ওয়েস্ট করলি, তার থেকে আগেই আমার হাতে ধরা দিতিস, এখন কই পালাবি তোরা? সামনে থাকা দুজনে এই সমস্যারে বলে উঠল, আমাদেরকে ছেড়ে দিন, এগুলো আমরা আমাদের বসের কথাতে করেছি। আগন্তুক ব্যক্তি এবার রাগী কণ্ঠে বলল, কুত্তার বাচ্চা, এখন তোদের ক্ষমা করে দিতে বলছিস? অথচ কালকে যে একটা মেয়েকে জঘন্যতম মৃত্যু দিলে তখন ভাবিসনি কেন যে তার থেকেও বেশি মৃত্যু যন্ত্রণাদায়ক? মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে? বল তোদের বসকে বল। আর একটা কালো রঙের গাড়ি ওখানে এসে হাজির হলো। গাড়ি থেকে বেরিয়ে এলো বন্দুকধারী কিছু বডিগার্ডসগুলো লোক দুজনকে চারপাশ দিয়ে ঘিরে ধরলো। তাদের মধ্যে মেইন বডিগার্ডটি গিয়ে সেই আগন্তুকের পাশে দাঁড়ালো। সাথে সাথে আগন্তুক ব্যক্তিটি বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল, নাই, এই দুটোকে গোডাউনে নিয়ে যা, আর যতক্ষণ মুখ খুলছে একাধারে টর্চার করতে থাকবি। নাইম ছেলেটি বলে উঠল, জি বস, যাচ্ছে। কিন্তু বস কোন গোডাউনে? কথাটা বলার সাথে সাথে আগন্তুক ব্যক্তি রক্তচক্ষু নিয়ে নাইম নামের ছেলেটির দিকে তাকালো। নাইম ছেলেটি অত্যন্ত ভোলাভালা একটা ছেলে। বসের রক্তচক্ষু দেখে প্যান্টে তার হিসু করে দেওয়ার উপক্রম, কিন্তু সেই মুহূর্তে তা করবে না, তাহলে সবার সামনে তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে, পরে কেউ আর তাকে দাম দেবে না, বসও না। আর কিছু ভাবার আগে বস তাকে রাম ধমক দিল, টাকা দিয়ে আমি এক একটা বলদকে পুষছি, সবকটা এক একটা হাদারাম। পুরনো গোডাউনে যাবি বলদ, পুরনো গোডাউনে। মাথায় ঢুকেছে নাকি আরো ভালো করে বোঝাবো? না না বস, আর বোঝানো লাগবে না, বুঝে গেছি। বসের করা অপমানে মুখটা পাংশুটে হয়ে গেল নাইম নামক ছেলেটির। সে মাঝে মাঝে ভুলে যায় সবকিছু, তাই বলে কি বসটাকে এইভাবে অপমান করবে? একবার এখান থেকে যাক, তারপর আর 7 দিনও কল ধরবে না বসে। পর মুহূর্তে ভাবলো, ফোন না তুলে বস আর তাকে আস্ত রাখবে না, হয় গরম পানি দিয়ে সিদ্ধ করবে, না হয় আলুর মতো তার গায়ের চামড়া ছিঁড়ে নেবে। তার থেকে উদ্ভুত চিন্তা বাদ দিয়ে কাজে লেগে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল শিশিরের। বেশ খিদেও পেয়েছে ওর। তখন সৌহার্দ্যের রুম থেকে আসার পর আর নিচে খেতে চায়নিও। অবশ্য ওর মা বড় মা এসে ডেকে গেছে, কিন্তু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। তার ফলস্বরূপ এখন পেটে ইঁদুর ছুঁচো যা আছে সব এসে লাফালাফি করছে ওর পেটে। আর থাকতে না পেরে চুপি চুপি রান্না করে ফ্রিজের কাছে চলে গেল। ফ্রিজ থেকে চকলেট আইসক্রিম বের করে খেতে শুরু করলো। এমন সময় সৌহার্দ্য সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো পানি নেওয়ার জন্য। ডাইনিং টেবিলের কাছে সেই ফ্রিজের দরজার সামনে কাউকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে এগিয়ে গেল। গিয়ে জারপনাই হতাশ হলো। এত রাতে এসে শিশিরকে এভাবে দেখবে সেটাও আশা করেনি। ড্রিম লাইটের আলোয় শিশিরকে স্পষ্ট দেখা যাচ্ছে। শিশিরের পেছনে গিয়ে কান টেনে ধরে বলে উঠল,
আমি জানতাম শিশির তোর ছোটবেলার চুরি ডাকাতে এখনো যায়নি, তাই বলে তোর নিজের বাড়িতে এইভাবে চুরি করতে বাঁধলো না শিশির? ছি ছি ছি। সৌহার্দ্য ভাই, কানটা ছাড়ুন আগে। আমার কান তো এবার উঠে আপনার হাতে চলে আসবে। তখন কান ছাড়া আমাকে কেমন লাগবে বলুন তো? কান না থাকলে কেউ আমাকে বিয়েও করবে না। আমার যা এখনো বিয়ে করা বাকি, আমার বিয়ে করার অনেক শখ, তারপর অনেকগুলো বাচ্চা নেওয়াও বাকি। তোর শখ পিটিয়ে বের করে দেবো আমি, নিজে একটা বাচ্চা হয়ে বাচ্চা নেবেন উনি। আরে কানটা ছেড়ে কথা বলুন না, শুনছি তো আমি। শিশিরের সাথে কথা বলা অবস্থায় সৌহার্দ্যের ফোনে একটা কল আসায় সৌহার্দ্য পানির জগটা হাতে নিয়ে গটগট পায়ে নিজের রুমে চলে গেল। শিশির আনমনা হয়ে বলল, এত রাতে ওনাকে কে কল দিল? গালে হাত দিয়ে আবার বলে উঠলো, হবে হয়তো ওনার মতোই কোনো গুরু। বলেই মুখ টিপে হাসলো। সৌহার্দ্য রুমে সে কলটা রিসিভ করে ওর কানে ধরলো। ওপাশ থেকে কি বললো সেটা আর শোনা গেল না। এপাশ থেকে সৌহার্দ্য বলল, বিষয়টা কালকে দেখবো, এখন রাখছি। খাওয়া শেষে শিশির নিজের রুমে চলে এলো। ইউভি আর মিল্কি দুজন বিছানার দুই পাশে উল্টো হয়ে ঘুমিয়ে আছে। ওদেরকে উল্টো হয়ে ঘুমিয়ে থাকতে দেখে সোজা করে শুয়ে দিল। তারপর নিজেও ওদের দুজনের মাঝখানে ঘুমিয়ে পড়লো।